আমরা একটা মানে যে ইন্ট্রোটা দিয়ে আমি শুরু করলাম সেটাই আপনাকে আমি প্রশ্ন করি। আপনারা নিশ্চয়ই ক্যাবিনেটে বসেন, আপনারা উপদেষ্টারা নিজেদের মধ্যে আলোচনা করেন। আমরা আপনার কাছ থেকে জানতে চাই, আপনার কাছে কি মনে হয় নির্বাচনটা আসলে কবে হবে? আমরা অনেক বিষয় নিয়ে আজকে আপনার কাছে হয়তো প্রশ্ন করব, কিন্তু এই প্রশ্নটাই সবচেয়ে বেশি মানুষের মনে আসছে। আমার মনে হয় যে প্রধান উপদেষ্টা ওনার বক্তব্য যে কথা বলেছেন তার বাইরে তো আর আমার যাওয়ার কোনো উপায় নেই। উনি বলেছেন যে ফেব্রুয়ারিতে মাসে হতে পারে, প্রথমে উনি বলছেন এপ্রিলে, এখন এখন পরে উনি বলেছেন যে ফেব্রুয়ারিতে হতে পারে। অনেক বিবেচনা করেই হয়তো বলেছেন, পলিটিক্যাল পার্টিগুলোর সাথেও আলোচনা হয়তো হয়েছে। তো আমি সেখানে থাকতে চাই যে ফেব্রুয়ারি মাসেই আমিও মনে করি প্রধান উপদেষ্টা যখন একটা কথা বলেছেন আন্তর্জাতিক অঙ্গনে এটা চলে গেছে। তারপর আমার মনে হয় যে ইলেকশন ব্যাপারে আপাতত আমি সেখানেই থাকি, এটাই মনে করি। জি ডক্টর হোসেন, অনেকে যে এরকম বলেন যে উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ আসলে অনেক দিন ধরে ক্ষমতায় থেকে যেতে চান, কেউ কেউ বলেন যে প্রধান উপদেষ্টাকে আরো কয়েক বছর ক্ষমতায় রাখা বা থাকার প্রশ্নে কেউ কেউ কথা বলছেন। অনেকে একথাও বলেন যে নির্বাচন প্রশ্ন উপদেষ্টাদের বিরুদ্ধে স্পষ্ট 2 বা 3 ভাগ রয়েছে। এই ব্যাপারগুলি কি আসলে সত্য? ডক্টর হোসেন, আপনি কি আসলে মনে করেন যে এই সরকার আরো একটু বেশি সময় থাকলে পলিটিক্যাল গভর্নমেন্টের চেয়ে আরেকটু বেশি লাভজনক হবে বা থাকা উচিত, বা আপনি কি আরো থাকতে চান কিনা, সরাসরি যদি আমি প্রশ্ন করি? আমি খালেদ, আপনি আমাকে চেনেন, আজ থেকে চেনেন না তো? জি জি, 30 বছরের মতো সময় ধরে চিনি। জি, 30 বছরের মতো হয়েছে। জি, আমি যদি ক্ষমতায় থাকতে চাইতাম তাহলে বহু আগে আমি থাকতে পারতাম। ওকে, আমি একবার আপনাকে বলেছি। রাইট রাইট। তারপরে কনসিকুয়েন্সেস কি হতো সেটা পরের কথা। রাইট, বাট আই কুড হ্যাভ এনি টাইম। তো আমার ওই ধরনের কোনো ক্ষমতা থাকার ইচ্ছা নাই। আমি যতটুকু সময় পেয়েছি আমি কিন্তু একদম সিনসিয়ারলি আমি সাধারণ মানুষের জন্য, কারণ আমি যেখানে আছি 2টো মন্ত্রণালয়, একটা হচ্ছে আপনার নৌ মন্ত্রণালয় আর একটা হচ্ছে শ্রম মন্ত্রণালয়। জি, আপনি দেখেছেন যে শ্রম মন্ত্রণালয়তে আমি কতখানি সিনসিয়ারলি শ্রমিকদের ভাগ্য উন্নয়নের জন্য, একই সাথে মালিকরা যাতে শ্রমিকদের দেনা পাওনা দিতে পারে সেজন্য যতটুকু করার, আমার মনে হয় যে এর আগে কোনো শ্রমমন্ত্রী এইভাবে করেনি। তো এটা আমি করেছি আমার নিজের উদ্যোগ, যেটা বলেন, বা আমি জনগণের জন্য, শ্রমিকদের জন্য, দেশের একটা সার্বিক যে পরিস্থিতি ছিল সেখান থেকে উত্তরণের জন্য। দ্বিতীয়, আপনি দেখেছেন যে নৌ মন্ত্রণালয়ে আমি আজকেও আমি বড় একটা মিটিং করেছি, এবং আমি কিন্তু প্রত্যন্ত অঞ্চলে যেগুলো নিরবিচ্ছিন্ন, একেবারে ধরেন যদি বলি ইংরেজিতে গড ফর সেকেন্ড প্লেস, যেখানে যোগাযোগ ব্যবস্থা এত খারাপ, নদীর মধ্যে ভাসমান লোকজন, চরের মধ্যে কোনো যোগাযোগ নাই, আমি সেসব জায়গায় চেষ্টা করছি অন্তত নৌপথের যোগাযোগ উন্নত করার জন্য। আমি এই কাজটুকু করছি, এবং এই কাজটুকু করায় আমার একটা ভেতরে একটা আনন্দ আছে। এটা আমি অত্যন্ত সাধারণ, একেবারে যদি বলি যে অত্যন্ত সাধারণ মানুষের সাথে আমার একটা যোগাযোগ, একটা কানেকশন হচ্ছে। এটা আমি অনেক আগের থেকে, আপনি জানেন, আমি যখন ইলেকশন করছিলাম তখন থেকে শুরু করে এ পর্যন্ত আমার এটাই আমি একটা বড় অ্যাচিভমেন্ট মনে করি আমার জীবনের। আমার এরপরে আর কোনো খায়ের সাথে থাকার ইচ্ছা নেই। এরপরে যে যদি বলি আপনাকে, জি, আমার অভিব্যক্তিটা বলি, জি, এরপরে পাওয়ারে থাকতে হলে আমাকে আমার প্রিন্সিপাল ত্যাগ করতে হবে। এটা এখন আর সম্ভব নয়। না, আপনাকে ধন্যবাদ। কিন্তু আমরা আপনি ঠিকই বলেছেন, আমি 30 বছর ধরে আপনাকে চিনি। আমরা যারা সাংবাদিকতার সঙ্গে আছি তাদের অনেকেই আপনাকে আসলে একই সময় ধরে চিনে, জানে। আমি যেটি বলতে শুনেছি, আমি বাংলাদেশ থেকে একটু দূরে থাকলেও আমরা তো আসলে বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন জনের সাথে কথা হয়। অনেকেই বলছেন যে ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেনকে আমরা গত 10 মাস ধরে একটু আলাদা দেখছি, বিশেষ করে গত 2-3 মাস। যে প্রসঙ্গটি ধরে তারা বলছেন সেই প্রসঙ্গটি হচ্ছে চট্টগ্রাম বন্দর। চট্টগ্রাম বন্দর পরিচালনার কাজটি আপনারা বিদেশি
প্রতিষ্ঠানকে দিতে চাইছেন। প্রথমে আমরা ভেবেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূসই এই ব্যাপারে সবচেয়ে বেশি আগ্রহী, তিনি এটি জাস্টিফাই করতে চাইছেন, আপনাদেরকে বুঝাতে চাইছেন, কারণ তিনি একটু এনজিও ধর্মী মানুষ, তিনি গ্লোবাল এনজিও গ্লোবাল ফিল্ডে কাজ করে তিনি অভ্যস্ত। তিনি আসলে আমরা দেখেছি ডাননের মতো বা বড় বড় কর্পোরেট হাউসকেও বাংলাদেশে এসে যাতে তারা ব্যবসা করে কাজ করে সেই সব ব্যাপারে তারা অনেক আগ্রহ আছে। গ্রামীণ ফোনের ক্ষেত্রে টেলিনর কানা টানা এইসবের ক্ষেত্রে আমি এটা বলতে চাই। কিন্তু আমরা দেখতে পেলাম যে এই ব্যাপারে আপনিও এটা নিয়ে অনেক কড়াভাবে আপনার পছন্দের কথা বলতেছেন। মানে আমাদের প্রশ্ন হচ্ছে যে বিদেশি কোম্পানিটিকে বন্দর পরিচালনার দায়িত্ব দেওয়াটি যে আপনাদের সরকারে অগ্রাধিকার পাচ্ছে, এইটা কি আপনার কাছ থেকেই উৎসাহটা তার কাছে যাওয়া, নাকি ডক্টর ইউনূসের উৎসাহটা আপনাদের মধ্যে ছড়ানো গেল? মানে আমরা যেই একটু বড় হয়ে গেল প্রশ্ন, তবু আমি শেষ করি। আমরা যে ডক্টর এম সাখাওয়াত হোসেনকে চিনি, যে তিনি আসলে নিজে কনভিন্স না হয়ে কোনো কাজ করার কথা না, আপনি আমাদের যদি একটু বলেন যে আপনি কি কনভিন্স যে চট্টগ্রাম বন্দর আসলে বিদেশি প্রতিষ্ঠানকে দিলে এটা ঠিক হবে? আমি 100% কনভিন্স। কেন কনভিন্স আমি আপনাকে কিছু 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 ব্যাখ্যা দিচ্ছি। প্রথমত হচ্ছে যে এই কোম্পানি বা যেই আসুক সে কিন্তু বন্দর পরিচালনা করছে না। লেট মি মেক ইট ভেরি ক্লিয়ার, তারা কিন্তু বন্দর পরিচালনা করছে। বন্দর পরিচালনা করবে চিটাগং পোর্ট অথরিটি, এখন যা আছে তাই। তারা শুধু যেটা করবে, পরিচালনা করবে বা সেটা হচ্ছে অপারেট করবে, সেটা হচ্ছে ওয়ান পার্ট অফ বন্দর, দ্যাট মিনস 5টি টার্মিনাল। তারা 5টি টার্মিনাল অপারেট করবে আন্ডার একটা আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে, লিজ ফর, বা তাকে দেওয়া হবে কিছু বছরের জন্য। হয়তো সেটা 2 বছর বা 3 বছর পরে আবার নতুন, একদম বুঝে বুঝে যাওয়ার জন্য। আপনি তো এখন শিক্ষকও বা আগেও শিক্ষক মতো ধরনের ছিলেন, যে একটু বুঝে বুঝে যাওয়ার জন্য আর কি। আমি এই কথাটা প্রায় শুনি, আপনি যদি আমাকে একটু বুঝায় যান আর কি। আমি এই কথাটা প্রায় শুনি যে তারা বন্দর পরিচালনা করবে না, তারা আসলে 5টি টার্মিনাল অপারেট করবে। কিন্তু আমার প্রশ্ন, বন্দরের যে টোটাল কাজ, তাকে যদি আমি 100 বলি, 5টি টার্মিনাল অপারেট করাটাও তো তার মধ্যে একটা বড় পার্সেন্টেজ। সে পার্সেন্টেজ আসলে কত? মানে বন্দর পরিচালনার সিংহভাগই তো টার্মিনাল অপারেট করা আসলে, নাকি? না বন্দর শোনেন, না আমি একটা জিনিস বলেন, টার্মিনাল অপারেট করা মানে, আর এখন ধরুন আমাদের 18 বছর থেকে আমাদের একটা প্রাইভেট কোম্পানি বাংলাদেশে তারা পরিচালনা করছেন, এখন মানে আপনি একবার চিন্তা করেন, ওই কোম্পানিটি পরিচালনা করেছিল, ওই কোম্পানির জায়গায় যদি তাকে মানে যেহেতু 18 বছর বা 16 বছর থেকে আছে, রাইট, তাকে ডিপিএম মেথডে করতে কিছু ভেস্টেড ইন্টারেস্ট তার সাথে ঢুকে গেছে। এবং এই ঢুকাতে আমি মনে করি বন্দরের যে কয়েকটা জিনিসগত হয়নি। আপনি যেখানে চিটাগং বন্দর এখন পর্যন্ত আন্তর্জাতিক অঙ্গনে সেভাবে স্বীকৃত নয়। আমি যদি বলি, কারণ আমি একটু এগুলো আপনি জানেন, আমাকে যে কাজ দেওয়া হয় আমি ডিপে যাই। অনেক সময় অনেকটা লোকের হতো আমি একটু আগাম বলে ফেলি, এই জন্য চুপচাপ থাকি। এখন আগাম বলে ফেললে আবার লোকে হয়তো বুঝতে পারে না, কিন্তু পরবর্তী পর্যায়ে দেখা যায় দ্যাট ইজ কারেক্ট। যেই কোম্পানির কথা বলা হচ্ছে, আমি দুটো বলি, এখন বলতেই পারি, এটা হচ্ছে দুবাই পোর্ট অথরিটি। দুবাই পোর্ট, তার মানে এটা একটা পোর্ট, আপনার একটা বিশ্বব্যাপী পরিচালনাকারী, তারা অপারেটর এটা মনে রাখে, অপারেটর। সেই দুবাই পোর্টের সাথে বিগত সরকারের একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল। সেই আন্ডারস্ট্যান্ডিং এর জায়গায় মাঝখানে একটা গন্ডগোল তারা করে ফেলেছে। সেটা হলো, যেটা দুবাই পোর্টকে দেওয়ার কথা ছিল সেটা, ওইটা বাদ দিয়ে তারা সৌদি আরবকে দিয়েছে। সৌদি আরবে কিন্তু রেড সি বলে তাদের সৌদি আরবের কোম্পানি একটা পুরো আপনার 4টা টার্মিনাল কিন্তু অপারেট করছে এখন। হ্যাঁ, সেটা দুবাই পোর্টকে দেওয়ার কথা ছিল। তখন তাদেরকে দুবাই পোর্টকে বললো, দুবাই পোর্ট যখন এটাকে প্রোটেস্ট করলো যে এমওইউ করার পরে তোমরা আমাদেরকে দিচ্ছ না কেন, তার মানে সামথিং ফিজিবিলিটি। তখন দুবাই পোর্টকে আশ্বাস দেওয়া হলো, একটা নন বাইন্ডিং এমওইউ করা হলো, তোমাদেরকে যখন এনসিটি বর্তমান যে অপারেটর আছে তার সে চলে গেলে তোমাদেরকে এনসিটিতে দেওয়া হবে, এটা নিয়ে প্রশ্ন উঠছে। কাজে এটা যখন দুবাই পোর্ট আমাদের কাছে আসলো, আমার কাছে একা নয়, মানে
সরকারের উচ্চ পর্যায়ে গেল। আমার কাছে যখন আসলো তখন বিস্তারিত এটা আলোচনা হয়েছে, আমি আলোচনা করেছি মিনিমাম 6 মান্থস। এবং তখন তারা আমাকে লিস্ট দিল, তাতে 85টি দেশে 85টি আন্তর্জাতিক পোর্ট তারা অপারেট করছে, এবং এই 85 পোর্টের সাথে দুবাই পোর্টের একটা বড় কানেকশন হয়ে গেছে, সেটা জাহাজ চলাচলে, সেটা লজিস্টিক্সে, সেটা ইমপ্রুভমেন্টে। আমি দুটো পোর্ট দেখেছি ইংল্যান্ডে, দুটো পোর্ট, যেটা দুবাই পোর্ট, সরি একটা পোর্ট যেটা ফুললি অটোমেটিক। আর ফুললি অটোমেটিক পোর্টটা তো আমাদের দরকার নেই। এবং তাদের সাথে যে কথা হয়েছে যে তারা যেই যন্ত্রপাতি আছে, এই যন্ত্রপাতি যদি তারা নেয় তাহলে ওই যন্ত্রপাতির মূল্য প্রাইস তারা এই যন্ত্রপাতিগুলো ব্যবহার করবে। কারণ ধরুন তারা যদি 10 বছর থাকে তারপর তো এই যন্ত্রপাতি কাজে লাগবে না। কাজেই এবং এখন এখন যেটা হয়েছে সেটা এখন যেহেতু সরকারি পর্যায়ে চলে গেছে, সেখানে নানান রকমের সংগঠন গুলো জড়িত হয়ে গেছে যে হাউ টু গিভ ইট টু দ্য বেস্ট অফ দি বাংলাদেশ ইন্টারেস্ট। বাংলাদেশ ইন্টারেস্টের সবচেয়ে বড় ইন্টারেস্ট যেটা আমি দেখছি, এবং আমি না দেখে কিন্তু কোনো কথা বলি না, যে এই যে 85 to 90 পোর্ট তারা বিভিন্ন, ইনক্লুডিং আমেরিকা, আমেরিকা 2টা পোর্ট তারা চালাচ্ছে, ইন্ডিয়াতে 5টা পোর্ট চালাচ্ছে। এরকম যদি আমি বলতে যাই তাহলে দুনিয়া বলতে হবে। ডক্টর সাখাওয়াত, আমি কিন্তু এই কথাগুলি মোরলেস আপনারা বলেছেন, মানে আপনি একটু কম কম করে বললো, আমরা এটা সরকারের বিভিন্ন পক্ষ থেকে আমরা এটা শুনেছি, কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে যে এইটার সিদ্ধান্ত মানে সরকারের অগ্রাধিকারের নেয়ার ক্ষেত্রে সরকার যেটা অগ্রাধিকার হিসেবে সামনে আনতেছে, এটা করেই যেতে চাইতেছে, এইটা এমন গুরুত্বপূর্ণ কিনা, নাকি আপনারা মনে করতেছেন যে পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে পলিটিক্যাল গভর্নমেন্ট তার স্বার্থে এইটাকে ব্যবহার করে এবং স্থানীয় ইন্টারেস্টকে প্রাধান্য দেওয়ার জন্য তারা এটাকে রাখবে? আপনারা কি এরকম মনে করতেছেন, মানে রাষ্ট্রীয় স্বার্থে কাজ না করে তারা লোকাল বা কায়েমি স্বার্থ দেখবে? শোনেন, আমি আপনাকে একটা কথা বলি, আমি কোনো পলিটিক্যাল পার্টির কথা বলছি না। এই বন্দরটা যখন পরিচালিত হচ্ছে আপনার অপারেটরদেরকে দিয়ে, আমার কাছে নিত্য নিয়মিত বিভিন্ন আপনার সংস্থান থেকে যে কথাটা আসে যে বছরে প্রায় 2 কোটি টাকার চাঁদা উঠতেছে। সেই চাঁদা আপনার অপারেটর থেকে শুরু করে একেবারে আপনার মাল খালাস করা পর্যন্ত, বাইরে যাওয়া পর্যন্ত এই চাঁদা উঠছে। আপনার মনে আছে যে আওয়ামী লীগের মহিউদ্দিন সাহেব পোর্ট বন্ধ করে দেন, রাইট? তারপরে আসলেন AZM নাসির উদ্দিন, ওনাদের সাথে এই পোর্ট যেভাবে চলেছে ওরা প্রতিনিয়ত ইন্টারফেয়ার করেছে। কেন ইন্টারফেয়ার করতে পেরেছেন? বিকজ যে লোকাল অপারেটর ছিল, আমি একটা টার্মিনালের কথা বলছি, লোকাল অপারেটর ছিল, তারা কি কম্প্রোমাইজ করে না চললে তারা এখানে ব্যবসা করতে পারতো? আপনার মনে হয়? মানে আপনি কি তাই মনে করেন? আমার আপনার বক্তব্য পরিষ্কার, কিন্তু তারপর আমরা যেটি বলতে চাই, আচ্ছা আমি আরেকটু বলি, আমি শেষ করছি। এটা কিন্তু আমি যেহেতু নৌ উপদেষ্টা, সেই জন্য আমার একটা বিবেচনা আছে, কিন্তু সরকারের উচ্চ পর্যায়ে এখন যে আপনার ধরেন যে কমিটি তৈরি হয়েছে, সেই কমিটি কিন্তু পুরো পুঙ্খানুপুঙ্খভাবে দেখছে। কাজে সেটা আমার উপরে যে টোটালি নির্ভর করছে তা নয়, এটা সরকারের কমিটির উপর। আমি যদি মানে আমার স্টাডিতে বলি, আমরা ডিপি ওয়ার্ল্ডের কথা বলছি, এটা হলো দুবাই পোর্ট। এই দুবাই আপনি জানেন মিডল ইস্টে কোনো ব্যবসা, এত বড় ব্যবসা, হ্যাঁ, কিভাবে হয়, এটার সাথে কে জড়িত থাকে? ওখানে নিশ্চয়ই আপনার টপ লেভেলেও জড়িত আছে, তাই না? এই অঞ্চলে আমি শেষ করছি, এই অঞ্চলে আমাদের এক্সপাট্রিয়েটটা কাজ করে, এটা মনে রাখবে। আর দুবাইতে প্রায় 11 থেকে 12 লক্ষ বাংলাদেশি কাজ করছে, এবং তারা আরো আগ্রহী, আরো ম্যান পাওয়ার নেওয়ার জন্য এবার তারা ইঞ্জিনিয়ার নিতে যাচ্ছে, ইঞ্জিনিয়ার আর ডক্টর। সৌদি আরবিয়াতে আমাদের প্রায় 19 লক্ষ লোক কাজ করছে। মেইন রেমিটেন্স কিন্তু আপনার আবুধাবি পোর্টও আসছে, তারাও ইন্টারেস্ট শো করতে, ইনভেস্ট করতে। এখন একটা ইনভেস্টমেন্ট আসছে বাংলাদেশে, দুবাই পোর্ট প্লাস মাইনাস যাই হোক, আলটিমেটলি দে উইল ইনভেস্ট অ্যাবাউট $1 বিলিয়ন। হ্যাঁ, এন্ড পোর্টকে যদি স্মার্টলি ইন্টারন্যাশনাল পোর্টের মধ্যে পরিচালনা করতে পারে, নতুন ইকুইপমেন্ট তারা আনে,
একটি পরিষ্কার কথা বলেছি, এখানকার যারা ওয়ার্কার, প্রত্যেকটি ওয়ার্কারকে যারা কাজ করছে তাদেরকে কাজে রাখতে হবে। দে ক্যানট উইদাউট দ্য কনসেন্ট অফ গভর্নমেন্ট। আমার কাছে মনে হয় যে আমরা অনেকগুলি প্রসঙ্গ নিয়ে কথা বলবো, আপনি যদি একটু কনক্লুড করতেন। কিন্তু আমি যেটা বুঝছি আপনার কথাতেও এটা এখন পরিষ্কার আমার কাছে, যে সরকারের মূল লক্ষ্য হচ্ছে, সরকার যেহেতু যেটাকে বলা হচ্ছে ইনভেস্টমেন্ট, ফরেন ইনভেস্টমেন্ট আনতে সম্পূর্ণরূপে ব্যর্থ, তারা হাই সাউন্ডিং, লো পারফর্মিং, মানে এর জন্য তারা কোনো না কোনোভাবে চাইছে যে কোনো না কোনোভাবে বিদেশি ইনভেস্টমেন্ট দেখাতে। সেই জন্য এই $1 বিলিয়ন বিদেশি ইনভেস্টমেন্টও অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনার কি মনে হয় যে এখানে আসলে যতটা অপারেটিভ প্রবলেম, কেন আমি এই কথা বললাম সেটাও আমি একটু ছোট করে বলি, আপনি এটা নিয়ে নিশ্চয়ই বলবেন, যে আমি যারা 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 এক্সপোর্টার তাদের সাথে আমি যখন কথা বলি, তারা কিন্তু বন্দরের নানা অব্যবস্থাপনার কথা বলে, কিন্তু অপারেটর লেভেলে তাদের বড় ধরনের কমপ্লেইন আমরা এখনো শুনি নাই। আমরা কিন্তু যেই জন্য তাদের দেরি হয় সেইটা কিন্তু সরকারের জায়গা, কাস্টমস, কোনো সময় ভ্যাট, কোনো সময় ট্যাক্স, কোনো সময় মানে ওভার ইনভেস্টিং, আন্ডার ইনভেস্টিং পরীক্ষা করা ইত্যাদি নানা ধরনের ইন্সপেকশন। তো ইনভেস্টমেন্টের জন্য কি আসলে চট্টগ্রাম বন্দরকে মানে ইনভেস্টমেন্টটা বেশি দেখানোর জন্যই কি আসলে এটা করা হচ্ছে কিনা? কারণ ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট একদম আমি বলি, জি, চিটাগং পোর্ট হ্যাজ অ্যাট্রাক্টেড মেনি ইনভেস্টর্স। একটা আপনি শুনেছেন বে টার্মিনাল, বে টার্মিনালে অলরেডি $650 মিলিয়ন ওয়ার্ল্ড ব্যাংক সাহায্য দিচ্ছে, পিওর একেবারে টোটাল। ওয়ার্ল্ড ব্যাংক যে কাজটা করবে সেটা হচ্ছে বে টার্মিনালকে উন্নত করার জন্য আপনার ব্রেক ওয়াটার খুব ইম্পর্টেন্ট, এবং চ্যানেল ড্রেজিং, এই কাজের জন্য $650 মিলিয়ন ওয়ার্ল্ড ব্যাংক অলরেডি সাইন করেছে, স্যাংশন করেছে, এখন অ্যাওয়েটিং এটাকে ইমপ্লিমেন্ট। ওইখানে টার্মিনাল যে হচ্ছে, একটা টার্মিনাল অলরেডি পিএসএ, পোর্ট অথরিটি অফ সিঙ্গাপুর, তারা কি অলরেডি মানে এখানে ইনভেস্টমেন্ট করার জন্য আসছে। সিমিলারলি ডিপি ওয়ার্ল্ড এগেইন বে টার্মিনালে আসছে, এবং এখন এডি পোর্ট, তার মানে আবুধাবি পোর্ট, তারাও আসছে। অ্যান্ড মোস্ট ইন্টারেস্টিং যেটা, মার্কসেক কোম্পানি, APM, they are also investing, right? Marks, হ্যাঁ। এই টোটাল ইনভেস্টমেন্ট যদি আপনি দেখেন, এখন বন্দর কেন্দ্রিক ইনভেস্টমেন্ট কিন্তু ওয়ার্ল্ড ওভার। মাতারবাড়ি তৈরি হচ্ছে, মাতারবাড়ি এখন পর্যন্ত 2030 সালে এটা সম্পূর্ণ হওয়ার কথা, তার আগেই সৌদি আরবে ইজ কামিং উইথ ফিউ, আমাকে যেটা বলেছে যখন আসবে তখন বলা যাবে $1.5 বিলিয়ন, রাইট? তারা মাতারবাড়িটা অপারেট করতে চায়। এখন আপনি আমাকে বলেন অপারেশন, দে আর নট বাইং ইট, দে আর নট টেকিং অথরিটি, নতুন অথরিটি তৈরি হচ্ছে। এখন এই সরকারের সময়ে যদি এগুলো অবশ্য আগে কথাবার্তা হয়ে আছে, এই গভর্নমেন্ট নতুন করে কিছু করেনি, এই সরকারের সময় যদি কাজটা শুরু করতে চায় সবাই, আমি আপনাকে ফ্র্যাঙ্কলি বলি খালেদ, আপনি খবর নিয়েন, আমার সাথে যাদের কথা, ওয়ার্ল্ড ব্যাংক ওদিন কথা বলেছে এখন যদি আমরা না করতে পারি, পরবর্তী পর্যায়ে আমাদেরকে অন্যরকম সমস্যা দেখা দেবে, বিকজ দে ডোন্ট হ্যাভ ফেইথ অন আদার থিংস। আমার সাথে যারাই আসে, চায়না কি মংলা পোর্টের ডেভেলপমেন্টের জন্য আমি অনেকই করে চায়না, আমাকে অনেক কষ্ট করতে হচ্ছে চায়নাকে আনতে। আপনি জানেন যে তার পিছনে কারা ছিল। এইগুলো যত তারা চায়নাও বলছে যে আমরা যত তাড়াতাড়ি পারি স্টার্ট করতে চাচ্ছি, কারণ আপনি জানেন আমাদের দেশে মানুষের অবস্থা, হ্যাঁ আপনি জানেন, অলরেডি আপনি দেখেন কত রকম অভিযোগ আসতেছে, তাই না? না, সেগুলি ঠিক আছে। আমার মনে হয় যে আমি মোটামুটি বুঝতে পেরেছি। এই পর্যায়ে আমরা অন্য প্রসঙ্গে যেতে চাই আপনার অনুমতি নিয়ে। যেই ব্যাপারটাতে আমরা এখন একটু আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটা হচ্ছে যে সরকারের যেহেতু একজন আনুষ্ঠানিক মুখপাত্র মানে আছেন, যে সরকারের প্রেস সচিব আছেন, উনি সবার পক্ষ থেকে, উনাকে আমিও প্রশ্ন করেছিলাম যে আপনি কি শুধু প্রধান উপদেষ্টার পক্ষ থেকে কথা বলেন নাকি পুরো উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে? তো উনি বলেছেন যেহেতু প্রধান উপদেষ্টা পরিষদকে আসলে লিড দিচ্ছেন, সেটা আসলে পুরো সরকারের পক্ষ থেকে কথা বলা হয়। তো সরকারের
যে জায়গায় আমরা সরকারের সেই মুখপাত্রের বিভাগ অর্থাৎ প্রেস সচিব উপপ্রেস সচিব তাদের কথা এবং অন্যদের কথার মধ্যে একটু আলাদা থাকছে বা কার্যক্রমে, সেটা হচ্ছে যে কোনটা আসলে প্রেসার গ্রুপ, কোনটা আসলে মবের সংজ্ঞা কি। আমরা যদি আপনাকে উদাহরণ দেই যে থানা পুলিশ সরকারের নির্দেশনা মতো কাজ করতে পারছে না, কেউ কেউ বলছে কোথাও কোথাও আমরা দেখছি থানা ঘেরাও করে নির্দোষ ব্যক্তিকে আটক করার জন্য চাপ দেওয়া হচ্ছে, কোথাও কোথাও আমরা দেখছি থানা ভাঙচার করে আসামি ছাড়িয়ে নেওয়া হচ্ছে, মানে কখনো বিএনপি কখনো এনসিপি, বিএনপি বেশি এনসিপি কম, কখনো এনসিপি বেশি বিএনপি কম, এমন ঘটনার পর কেউ কেউ বলছেন অন্তর্বর্তী সরকার যেহেতু এগুলি সামলাতে পারছে না সেহেতু দেশে জাতীয় নির্বাচনের পরিবেশ তৈরি করা সরকারের জন্য কঠিন বা অসম্ভব কাজ। আপনার মন্তব্য একটু আমরা শুনতে চাই। মব, প্রেসার গ্রুপ, থানা ঘেরাও করা, মানে থানা বা আইন শৃঙ্খলা পরিস্থিতিকে আসলে একটা শিথিল অবস্থা বিরাজ করতেছে কিনা? দেখুন, এটা তো আপনি তো ওই পরিমণ্ডলে নেই। তবে আমি একটা কথা আপনাকে বলি যে হ্যাঁ, আমিও মনে করি যে কোথাও কোথাও মানে শিথিল হয়েছে, ল্যাপস হয়েছে। একটা কথা কি খালেদ ভাই, ব্যাপারটা হলো কি, আপনি একটু চিন্তা করেন যে এই আইন শৃঙ্খলা যে আপনার সংস্থাটা আছে, আমি পুলিশ বা র্যাবের কথাও দুটেই বলি, এদের অবস্থানটা কি ছিল আগে, আর এদের অবস্থান মাঝখানে কি হয়েছিল, আর এদের অবস্থান এখন কিরকম। একই তো, এখন তো এখানে তো চেঞ্জ হয়নি। এমন তো না যে 1,20,000 বা 2,30,000 লোক রাতারাতি চেঞ্জ হয়ে গেছে বা তাদেরকে রিপ্লেস করা হয়েছে। ইটস নট পসিবল। একটা ডিমোরালাইজেশন, কিন্তু আমি যেহেতু ইউনিফর্মে আছি, আমার কাছে আমি সবসময় মনে করি যে একটা ডিফিটেড ডিভিশন, মনে করেন একটা ডিফিটেড ডিভিশন যে ডিফিট হয়ে গেছে, হু হ্যাজ সারেন্ডার্ড, তাকে আপনি আবার তৈরি করে ফাইট করতে সময় লাগে। আমি আবার থিওরিটিক্যাল কথা বলছি না, আমি আপনাকে প্র্যাকটিক্যাল দেখে দিতে পারি। 16 ডিসেম্বরে যখন এই পাকিস্তান আর্মি আপনি সারেন্ডার করলো, সেই সোলজার গুলোকে মনে করেন যে আবার ফিরে গিয়ে, ডিড দে হ্যাভ সোলজার কোয়ালিটি? নো, মোস্ট অফ দেম ডিড নট। এবং তাদেরকে বেশিরভাগকেই আপনার চাকরি থেকে করা হয়েছে। কিন্তু ডক্টর হোসেন, আমি এই জায়গাটাও আবার একটু আমাকে বুঝতে চাই যে 1,20,000 পুলিশের যে কর্মকর্তা আছে, যদি আপনি তাকে মেন করে থাকেন, তাকে আপনি ডিফিটেড কেন বলতেছেন? কারণ আমি 5 আগস্টে কিন্তু পুলিশের বহু সদস্য বলেছেন যে তারা বাধ্য হয়ে তারা আওয়ামী লীগের এই সরকারের ছিল। শোনেন, আমি একটা কথা বলছি, আমি ওভারঅল তাদের কথাই বলছি। আমি কিন্তু বেশ কিছুদিন এদের সাথে ছিলাম, রাইট, এবং আমি এই কথা তাদেরকে বলেছি যে ইউ হ্যাভ টু কাম আউট অফ দ্যাট ট্রমা। আমি পুলিশের কোনো কর্মকর্তার কথা বলছি না, আমি ওভারঅল ট্রুপসের কথা বলেছি। But they are not traumatized. They are not traumatized. They are very happy. আমি আপনাকে বলি, আমাদের 20তম ব্যাচের আমি 20তম ব্যাচে কিছুদিন সরকারি চাকরি করছি, যেই পুলিশ অফিসাররা আওয়ামী লীগের আমলে খুব বাহাদুরি করছে, আমাদের অন্য 20 ব্যাচের অফিসারদেরকে কিন্তু তারা আটকায় রাখছিল। এখন তারা সামনে আইসে কিন্তু যতটা পারতেছে খুশির চোটে, আমি আপনাকে কি বলবো, তারা দে আর ভেরি হ্যাপি। এবং আওয়ামী লীগের 100 জন যদি পুলিশ কর্মকর্তা থাকে, তার মধ্যে 10 জন যদি আওয়ামী লীগের খুব ঘি মাখন খায় থাকে, 90 জনই অপ্রেস ছিল। ওরা তো বিজয়ী। আপনি কিন্তু আমার কথাটাকে আপনিও বুঝতে পারেন না। আমি পুলিশ অফিসারদের কথা বলছি না, যারা এখন আপনি যারা বলেন খুশি, জি, তারা খুশি। পুলিশ অফিসার কি যায় রেড করতে? পুলিশ অফিসার কি যায় আপনার ডাকাত ধরতে? কে যায়? থানা পরিচালনাটা কারা করে? সেখানে তো আপনার ব্যাচের লোক যায় না, ওখানে তো যায় মানে ইন্সপেক্টর লেভেল, তাই না? ওসি এরাই তো ছিল মাঠে। আমি যদি বলি এনারাই তো মাঠে ছিল, এদের উপরে এরা যা করেছে অন দি পিপল, পাবলিক, এবং এখনো তারা ভয় পায় যে পাবলিকের এগেনস্টে কোনো কথা বললে হয়তো তারা ওইভাবে হবে। আমি যেটা বলছি, বলার চেষ্টা করছে, আমি যেটা বলার চেষ্টা করছি, দেখেন মানে দে আর ডিফিটেড সোলজার। তারা একটা রিজিমের নিচে তারা রিজিমকে পরিচালনা করছে একটা। হ্যাঁ, যদি রিজিম বলছে যে ধরে আন, তারা বেঁধে নিয়ে আসছিল, মনে হচ্ছে আপনার? দে মেড দ্যাট পাওয়ারফুল। সেখান থেকে
আমরা কি কানেকশনটা লুজ করলাম? আমরা আমরা ডক্টর সাখাওয়াত হোসেনকে আমরা আসলে শুনতে পাচ্ছি না। আমি ডক্টর সাখাওয়াত হোসেনের কানেকশনটা নিশ্চয়ই ঠিক করা হচ্ছে। আমি তার মধ্যে থেকে দুই একটা জিনিস একটু বলে রাখি, তাহলে আমাদের সময়টা একটু নষ্ট কম হবে। আমরা দর্শকদের কাছে জানতে চেয়েছিলাম যে জুলাই মাসের শেষ দিকে জুলাই সনদ চূড়ান্ত হতে পারে বলেছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। দর্শকদের কাছে জানতে চেয়েছিলাম যে এটা সম্ভব হবে বলে মনে করেন কিনা তারা। এটা সম্ভব হবে বলে মনে করছেন শতকরা 64% দর্শক, সম্ভব হবে না বলে মনে করছেন শতকরা 36% দর্শক। যেটি জুলাই মাসের শেষ দিকে জুলাই সনদ চূড়ান্ত হওয়ার ব্যাপারে যে আমরা প্রশ্ন করেছিলাম সেই প্রশ্নের ক্ষেত্রে হচ্ছে এটি। ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন যেটি আসলে বলতে চেষ্টা করছেন যে সে যেহেতু মাঠ পর্যায়ে পুলিশ সদস্যরা সরকারের যে অনুরোধ বা সরকারের যে আদেশ, সরকার তার অনুরোধ করে নাই তাদেরকে, সরকার যেগুলো আদেশ দিয়েছে তারা ধরে নিয়ে আসতে বলে তারা বেঁধে নিয়ে আসছে, তারা নিজেরা থেকে নিজেরা অনেক রকম অপারেশন চালিয়েছে, সেই জন্য তারা তাদেরকে ডিফিটেড মনে করতে পারে এবং যারা তখন তাদেরকে ডিফিটেড মনে করে তারা রাতারাতি তারা আবার জনগণের পক্ষে হয়ে কাজ করবে বা জনগণের হয়ে তারা ভূমিকা নিতে পারবে আইন শৃঙ্খলা পরিস্থিতি ফিরিয়ে আনার ক্ষেত্রে, সেটি হওয়ার সম্ভাবনা কম বলে জেনারেল সাখাওয়াত মনে করছিলেন। আমরা 2 মিনিট সময় তো মানে একটা কানেকশন লুজ হয়ে গেলে এইটা মানে উনাকে আবার ডিসকানেক্ট করে আবার আমরা এটাকে আবার তার কাছে আবার আমরা যাচ্ছি। আর চট্টগ্রাম বন্দর নিয়ে যারা দর্শক ঢুকেছে তাদের উদ্দেশ্যে বলতে চাই, চট্টগ্রাম বন্দর নিয়ে ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন যেটি বললেন যে তার মধ্যে অনেকগুলি কারণ আছে। তার মধ্যে মানে যে উনি যেটি বলতে চাইলেন সেটি হচ্ছে যে তাদের আসলে বন্দর পরিচালনা করার দায়িত্ব দেওয়া হচ্ছে না, তাদেরকে দেওয়া হচ্ছে অপারেটরের দায়িত্ব, যে অপারেটরের কারণে তারা 5টি টার্মিনাল তারা অপারেট করবে। বন্দর পরিচালনা অন্যান্য দায়িত্ব চট্টগ্রাম বন্দর উন্নয়ন কর্তৃপক্ষের কাছেই থাকছে। আমরা প্রশ্ন করেছিলাম তাকে যে এটি সরকারের বড় প্রায়োরিটি কেন হলো। তার কথায় আমরা যেটি বুঝতে পারতেছি যেটি সরকারের বড়টা প্রায়োরিটি হয়েছে সরকারের বড় প্রায়োরিটি হয়েছে কারণ এখানে আসলে দুর্নীতি এবং অব্যবস্থা ঠেকানোর জন্য এবং বিনিয়োগের ব্যাপারটাও একটা বড় রয়েছে, সেটির কথা তিনি বললেন। আমরা তাকে শুনছিলাম। জেনারেল সাখাওয়াত আবার আমাদের সঙ্গে ফিরে এসেছেন। ডক্টর হোসেন, আমরা যে বিষয়টি নিয়ে আপনি কথা বলছিলেন সেটি হচ্ছে যে ডিফিটেড সোলজার তারা যেহেতু মাঠে যে কাজটি তাদেরকে করতে বলা হয়েছিল তারা এটি আরও নিষ্ঠুরতার সাথে করেছে, অনেক সময় তারা তাদেরকে অতিক্রম করে গিয়ে তারা এগুলি করতে চেয়েছে। এখন যেহেতু রাতারাতি তাদের এই পরিবর্তন হওয়াটা সম্ভব না, এখান থেকে আপনি বলছিলেন ডক্টর সাখাওয়াত হোসেন। আমি আপনার আবার ডিসকানেক্ট হয়ে গেছিল। আচ্ছা, আমরা প্রশ্ন আপনাকে যেটি করছিলাম যে সেটি হচ্ছে যে এই যে থানা পুলিশ পর্যায়ে সরকার নিয়ন্ত্রণ করতে, অপরাধীদের নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হচ্ছে কিনা, নাকি এক ধরনের শিথিলতা দেখাচ্ছে এই কারণে যে এই শিথিলতা দেখিয়ে সরকার দেখাতে চায় যে এখনো নির্বাচনের জন্য আসলে এই সরকার যথোপযুক্ত পরিবেশ দিতে পারবে না। আপনার কাছে কি মনে হয় যে থানা পুলিশের এই যে শিথিলতা? এটা তো ধরেন এটা তো আমি একরকম ব্যাখ্যা করতে পারি, আপনি একরকম ব্যাখ্যা করতে পারেন, আর আমাদের দেশে ব্যাখ্যা তো আপনার পজিটিভ কম হয়, নেগেটিভ বেশি হয়। আমি এরকম কোন, আমি তো যেহেতু ক্যাবিনেটে আছি, আমি ক্যাবিনেটে এরকম কোন লক্ষণ দেখিনি যে কেউ হয়তো এটাকে এইভাবে মনে করছে বা কেউ এটা করতে চাচ্ছে না। আমরা কিন্তু সবাই এই বিষয়ে অত্যন্ত সচেতন যে এই জিনিসটাকে আরো ইমপ্রুভ করা দরকার। কিন্তু আমি আপনাকে কতগুলো সাইকোলজিক্যাল কথা বললাম, এই ট্রমা থেকে বেরোতে সময় লাগবে। কারণ আপনি একটা কথা মনে রাখবেন যে আমরা তো বিদেশি লোক না, বা এই পুলিশ তো বাইরে থেকে আসেনি, এই পুলিশের কিচেন কিন্তু এইখানে। কিন্তু এইটার কি কোনো সমাধান কি আছে? আবার কি করেছি সেটা যে নিজের দেশের লোকের উপরে গুলিবর্ষণ, নিজের দেশের লোককে টর্চার করা, এটা তো এখন দেয়া রিয়ালাইজিং যে এটা কতখানি অমানবিক কাজ তারা করেছে। এবং তার কিছু এই ধরনের যখন মানে একটা মধ্যে নেমেছিল, আপনি দেখেছেন যে 5 অগস্ট বা 4 অগস্ট
পুলিশের এক্সস্টন চলে আসছে, পুলিশের মানে একটা টায়ার্ডনেস, এমন টায়ার্ডনেস সাধারণ পুলিশ, আমি বলছি না যে সবাই, কিছু কিছু তো অতি উৎসাহী ছিল, কিন্তু বেশিরভাগ পুলিশের একটা টায়ার্ডনেস, একটা ভয়, একটা ভীতি যখন দেখলো যে এত গুলি করে এত মারার পরেও কেউ কিন্তু দৌড়ায় জানিল আরো আসছে, একটা অভূতপূর্ব ব্যাপার। আপনি খালেদ নিশ্চয়ই বলবেন এটা অভূতপূর্ব। না সেটা ঠিকই আছে, কিন্তু আপনার কাছে কি মনে হয় যে পুলিশের মধ্যে এটি আসলে কিভাবে আবার ফিরে আনা সম্ভব, যে তারা যে একটা আইন শৃঙ্খলা বাহিনী, তারা যে আসলে কারো পেটাও বাহিনী না, তারা যে জমিদারের রাখাল না, লাঠিয়াল না, এটা কিভাবে তাদের মধ্যে ফিরে আসবে? এইটার জন্য আমি শুধু এটা বলিনি, কোনো পুলিশ কর্মকর্তা, পুলিশের যারা সদস্য তারা আমাকে বলেছেন, আপনিও নিশ্চয়ই এটি শুনেছেন, যে পুলিশ যেগুলিকে মারা হয়েছে তাদের বিচারের ব্যাপারটা মানে দুটাই যদি পাশাপাশি আসলে ঠিক করা হইতো, তাইলে মানে যারা অপরাধী পুলিশ তাদেরকে শাস্তি দেওয়া, যেসব পুলিশ আসলে নিহত হয়েছেন তাদের বিচারের ব্যবস্থা করা, বা তাদেরকে অ্যাটলিস্ট অ্যাকনলেজ করা, ওইটা যদি হইতো তাহলে তাদের জন্য একটু সুবিধা হতো। আপনি কি সেরকম মনে করেন কিনা? আমি এই বিষয় নিয়ে আর চর্চাও করিনি, চিন্তাও করি না। আমার মনে হয় যে এটা হোম মিনিস্ট্রি, সবাই বিজ্ঞ লোক আছেন, তারা নিশ্চয়ই এই বিষয়টা তারাও হয়তো দেখছেন বা চিন্তা করছেন, আই ডোন্ট নো। সেটা তো আমি যদি হোমে থাকতাম তাহলে আমি আপনার প্রশ্নের উত্তর দিতে পারতাম। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমাদের দর্শকরা আপনাকে অবশ্য আগেও আমি এই প্রশ্ন করেছিলাম যে আপনি যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ছিলেন তখন আপনার রাইফেল এবং স্নাইপার রাইফেল এবং গুলির প্রসঙ্গে আপনার কথাটি বলে আপনাকে আসলে অনেক, আমি যদি এটাকে বলি হচ্ছে যে পলিটিক্যাল লিডাররা যেরকম ব্যাকলেশের সম্মুখীন হন, বাংলাদেশের মানুষরা ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেনকে অনেক বেশি জেনেও সেই ব্যাকলেশেরই সম্মুখীন হতে আপনাকে দেখেছেন কখনো ক্ষমতাধর। এইটা কি আপনার কখনো মনে হয় যে হাইন্ডসাইট আপনি যদি পুরনো জিনিসটা দেখতে চাইতেন তাহলে এই কথাটা আপনার না বলতেন, যে না 7.62 রাইফেল স্নাইপার কোত্থেকে এসেছে, এটা তো পুলিশ ব্যবহার করে না, এই বক্তব্যটাকে আপনি না দিতেন? এরকম কি হয়? না 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 আমার কথাটা আমি এখনো পরিষ্কার করে বলছি, যদি এটা পুরনো জিনিস। আমি জানেন খালেদ, আমি তো আপনি যে 15 বছরের কথা বললেন, এই 15 বছর কিন্তু আমি একটা কথা বলেছি, যখন এই ধরনের সরকার কোল্যাপস করে তখন কিন্তু দেশের প্রতিটি অঙ্গ কোল্যাপস করে, বুঝতে পারছেন না? আমরা একটা কোল্যাপস অ্যাডমিনিস্ট্রেশন, একটা কোল্যাপস কান্ট্রির মধ্যে বসে আছি। অনলি 10 মান্থস 11 মান্থস, হ্যাঁ, 10-11 মাসে আপনি আরো কাউকে নিয়ে আসেন, ইট ইজ ভেরি ডিফিকাল্ট। একটা হোল সিস্টেম হচ্ছে কোল্যাপস। তাহলে 15 বছর আপনি নিজে দেখেছেন যে আইন থেকে শুরু করে আপনার কোর্ট থেকে শুরু করে কোন জায়গাটা ডিসফাংশন, কোন জায়গাটায় তারা নিজেদের মতো করে করেন। এই যে কোল্যাপস, হ্যাঁ, এই যে কোল্যাপসটা করেছে চাকরি দেখেছি, নন পুলিশ তাদের হাতে রাইফেল। আমি তো এখানে, আমি যেখানে আছি দিস সেন্টার, তার মানে আপনার মহাখালী, আমি আমার ছাদের উপর থেকে দেখেছি রেস্কিউ করতে এয়ারফোর্স দিয়ে তারা লুঙ্গি পরাচ্ছিল। তারপরে ছাত্রলীগ, যুবলীগ, আমি যদি আপনাকে ভিডিওগুলো দেখাই, তাদের হাতে স্নাইপার রাইফেল, তাদের হাতে 7.62 এভিডেন্ট। আমি সে কথা বলেছি, এই পুলিশের রাইফেল এই সিভিলিয়ানদের হাতে কিভাবে গেল, এটার ইনভেস্টিগেশন করতে হবে। হাউ দিস রাইফেল হ্যাজ গন, ইটস ডেঞ্জারাস ইস্যু।